সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি কায়কোবা এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রতিবন্ধীদের ভাতা দেওয়ার ঘোষণা, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্তে আজও মাঠে রাজ্য, অনিয়ম বন্ধে কঠোর সরকার। দলের সম্মতিতে শপথ বললেন মোকাব্বির, প্রত্যাখ্যান করলেন গরম ফোরাম নেতা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন আপনারা, জানাবো পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিজমে আক্রান্তরা জাতির বোঝা নয়, অবহেলা না করে তাদের অধিকার নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। আগামী বাজেটে প্রতিবন্ধীদের ভাতা দেওয়ার ঘোষণাও দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, অটিস্টিকদের জীবন অর্থবহ করতে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। কখনো মানুষ যেন এভাবে না দেখে যে যারা অটিজম শিশু বা ব্যক্তি তারা সমাজের বোঝা বা প্রতিবন্ধী সমাজের বোঝা, বরং আমরা মনে করি তাদেরও অধিকার আছে। সেই অধিকার আমাদেরকে সুরক্ষিত করতে হবে। অটিজম আক্রান্তদের অধিকার নিশ্চিতে তার সরকারের নানা উদ্যোগের কথা জানান শেখ হাসিনা। সেন্সাস রিপোর্টে এসেছে প্রায় 14 লক্ষের মতো আমরা পাচ্ছি প্রতিবন্ধী। আমি যে বাজার দেবো সেখানে যতগুলো আমরা এরকম প্রতিবন্ধী পাবো সকলের জন্য এই ভাতার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। মুক্ত পানিটা এটা কিন্তু প্রতিবন্ধীরা করে। দুর্ভাগ্য হলো যে আমার অফিসেও বলে বলে এই পানি ব্যবহারটা নিশ্চিত করা যাচ্ছে না। এটাকে বাজারজাত করার ক্ষেত্রে অতটা কিন্তু কারো আন্তরিকতার একটু অভাব দেখি। অটিজম আক্রান্তদের প্রতি সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে এই অবহেলিত জনগোষ্ঠী যেন আর অবহেলার শিকার না হয়, তারা যেন আমাদের সমাজে তাদের যোগ্য স্থান পায় এবং তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই বোন, আমাদেরই সব, সেই কথাটা মনে করে সবাই এই অটিস্টিক বা প্রতিবন্ধীদের সাথে মিলে চলবেন। অটিজমে বিশেষ অবদান রাখায় 3 ক্যাটাগরিতে 3টি প্রতিষ্ঠান সহ 11 জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অটিস্টিক শিশুরা এখন আর পরিবার ও সমাজের বোঝা নয়, সীমাবদ্ধতা জয় করে তারা অভ্যস্ত হচ্ছে জীবনের সঙ্গে, বিকাশ ঘটাচ্ছে প্রতিভার। বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষণ ও সহমর্মিতা পেলে অটিস্টিক শিশুরাও ফিরতে পারে স্বাভাবিক জীবনের কাছাকাছি। শিশুর মস্তিষ্কের বিকাশজনিত রোগ অটিজম। জন্মের 3 বছরের মধ্যেই অটিজমের লক্ষণ দেখা দেয়। রিদি, রিথি, রথি 3 বোনই অটিজমে আক্রান্ত। সবকিছুর জন্য তারা অন্যের ওপর নির্ভরশীল। আমার বাচ্চা একদিন হাঁটবে, কথা বলবে, মা ডাকবে, খাওয়া দাওয়া করবে। এখন আমি আর ওটা ভাবি না। এখন ভাবি আমি ভালো থাকি, সুস্থ থাকি এবং বাচ্চাদেরকে লালন পালন করতে পারি। 7 বছরের কারিকাও লড়ছে অটিজমের সঙ্গে। বেশিরভাগ অটিস্টিক শিশুই মেধাবী, তাদের রয়েছে নানা প্রতিভা, স্বপ্ন। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে মাহিরা বিনতে মাহমুদ। পড়াশোনার পাশাপাশি নাচ গানেও পারদর্শী সে। আমি বড় হয়ে কম্পিউটার টিচার হব। মাহিরার বাবা বলছেন, স্কুল এবং পরিবারের অক্লান্ত চেষ্টায় উন্নতি হয়েছে তার। মাহিরা আসলে প্রথম থেকে কোনো কথা বলতে পারতো না, সেটা ডাকলে সাড়া দিত না। এখন সে কি না পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা বলছে, ঢাকা শহরে অটিস্টিক শিশুর হার 3%। গ্রামের তুলনায় শহরে অটিস্টিক শিশুর সংখ্যা বেশি। দেশে এখন প্রায় 2.5 লাখ শিশু অটিস্টিক। চিকিৎসকরা বলছেন, অটিজম কোনো নির্দিষ্ট কারণে হয় না, এর কোনো চিকিৎসাও নেই, সমস্যার ধরনও আলাদা। এটা কিন্তু আসলে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। মা বাবা কেউ এই শিশুর জন্মের জন্য দায়ী নয়, এবং এই বাচ্চাদের বলা হতো কখনোই এরা ভালো হবে না, এটাও ভুল। ঠিক যথোপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ যদি তাকে দেয়া যায়, বাচ্চা কিন্তু ইমপ্রুভ করে। এসব ছবি পৃথ্বীর আঁকা। 5 বছর ধরে গ্রাফিক ডিজাইনার হিসেবে পৃথ্বী কাজ করছে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজে। এই ব্যাংকে কাজ করি, কেন করি, ওই ঘুরে ঘুরে পারি, তারপর বাসে যাই, ওই
বাসায় গিয়ে ময়লা পরিষ্কার করি, তারপর রাতে জগিং করতে পারি। সে সিভিয়ার অটিস্টিক ছিল, সেখান থেকে বেরিয়ে এসে এখন অলমোস্ট সে স্বাভাবিক জীবনযাপন করতেছে। সে একা একা চলাফেরা করে, সে অফিসে যায় নিজে একা, প্রথমে রিক্সায়, বাসে, তারপর অফিস করে সে 8 ঘন্টা কন্টিনিউ। একটু সহযোগিতা পেলে অন্য অটিস্টিক শিশুরাও ফিরতে পারে জীবনের মূল স্রোতে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানীতে বহুতল ভবনগুলোর নির্মাণ ও নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করতে কার্যক্রম চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকাল 10:30টার দিকে রাজুকের 8টি জোনে একযোগে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। বনানীর সফুরা ভবনে ত্রুটি চিহ্নিতকরণ কার্যক্রম চলাকালে রাজুক জোন 4 এর পরিচালক মোহাম্মদ মামুন মিয়া জানান, রাজুকের নকশায় সফুরা ভবনের অনুমোদন ছিল 14 তলা, কিন্তু এটি করা হয়েছে 16 তলা বহির্গমন সিঁড়িও অপ্রস্থ। এছাড়াও মূল নকশায় বেসমেন্টের পরিকল্পনা ছিল না বলে জানিয়েছেন মোহাম্মদ মিয়া। সোমবার থেকে রাজুকের 8টি জোনের অধীনে 24টি টিম 10 তলার বেশি বহুতল ভবনের বিস্তারিত তথ্য সংগ্রহ করে। এ সময় বেশিরভাগ বহুতল ভবনেই কোনো না কোনো ত্রুটি পাওয়া যায়। প্রথম দফার কার্যক্রম চলবে 15 এপ্রিল পর্যন্ত। বেসমেন্টটা আমাদের এই অনুমোদিত নকশায় নেই এবং 2টি ফ্লোর অতিরিক্ত তৈরি করা হয়েছে আনঅথরাইজ, যেটা আমাদের অনুমোদিত নকশার বাইরে। এছাড়া আপনার যে সিঁড়ির যে জায়গাটুকু দেখানো আছে, যেভাবে ফায়ার এক্সিটের সাথে অ্যাক্সেস দেখানো হয়েছে, সেটা আমাদের নকশার মধ্যে নেই। এবং দ্বিতীয় দিনের কার্যক্রমের আরও খবর জানাতে রাজধানীর বনানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, এখন পর্যন্ত কতটি ভবনে অভিযান চালিয়েছে রাজুক আর কি ধরনের অনিয়ম পাওয়া গেছে? সকাল 10:30টার থেকে আপনি যেমনটা বলছিলেন, তারা আসলে এই শনাক্তকরণ কার্যক্রম শুরু করেছে। আমরা এই মুহূর্তে আপনাকে পরিসংখ্যানটি একটু পরে দিচ্ছি। আমরা এই মুহূর্তে যেটাকে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে এয়ার টাওয়ার। আমি যদি আপনাকে একটু ভালোভাবে হাত মার্ক দিয়ে দেখাই দর্শকদের, তাহলে সুবিধা হবে। এই যে জায়গাটা, এটা কিন্তু প্যাসেজ ছিল, অর্থাৎ মূল যে নকশা ছিল, যে ভবনে যখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে, তখন কিন্তু এই জায়গাটা খালি ছিল, এটাকে প্যাসেজ বলা হয়। কিন্তু সেটা কিন্তু এখন তারা ভেঙে দিয়ে, অর্থাৎ এইটাকে কিন্তু এখন তারা ব্যাংকে সেই হিসেবে ভাড়া দিচ্ছে। এটা কিন্তু একটি অনিয়ম, এবং এই অনিয়মটি কিন্তু রাজকের যারা এখানে ছিল তারা কিন্তু চিহ্নিত করেছে। আমি পাশাপাশি আপনাকে যদি একটু দেখাই, আমার ঠিক বাম পাশে 2টি লিফট রয়েছে, এবং এই লিফটে আপনি জানেন যে যখন আগুনের ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু এখানে উপরে যারা থাকে তাদের হচ্ছে যে লিফট চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন যে পাশে সরু একটি সিঁড়ি রয়েছে, এবং এই সরু সিঁড়ি দিয়ে যারা এই এয়ার টাওয়ারটা কিন্তু 15 তলা, এবং এখানে কিন্তু 8, 9, 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত হচ্ছে আপনার সাউথ ইস্ট ইউনিভার্সিটি রয়েছে। অতএব একটি বিশ্ববিদ্যালয় থাকার অবস্থায় এখানে যদি কখনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি যে বহির্গমন যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে যারা অবস্থান করবে তাদের নামার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। আমরা এই বিষয়গুলো নিয়ে রাজধানী কর্তৃপক্ষের এখানে যিনি পরিচালক রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন যে এই সমস্ত অনিয়ম তারা নোট করছেন, পরবর্তীতে তারা একটি সুপারিশ প্রদান করবেন, এবং সেই সুপারিশের ভিত্তিতে হয়তো বা 15 এপ্রিল পর্যন্ত প্রথম দফায় যে ভবনগুলোকে তারা চিহ্নিত করবেন, শনাক্ত করবেন যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে ইমারত বিধিমালা রয়েছে, সেই বিধিমালার বাইরে গিয়ে নির্মাণ করা হয়েছে কিনা, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হয়তো তারা একটি সুপারিশ করবেন। রাজুকের দ্বিতীয় দিনের অভিযানের খবর জানাচ্ছিলাম সহকর্মীর কাছ থেকে। রাজধানীর বহুতল ভবন মালিকদের ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে ঝুঁকি এড়ানোর পরামর্শ দিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। দুপুরে রাজধানীর গুলশান 1-এ এক অনুষ্ঠানে এই পরামর্শ দেন তিনি। আতিকুল ইসলাম বলেন, পোশাক কারখানার মতো বহুতল ভবনেও ফায়ার এক্সিট ব্যবস্থার নকশা থাকতে হবে। কোথাও নিয়ম বহির্ভূত নকশায় ভবন নির্মাণ হলে তা জানাতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আপনি আপনার বিল্ডিং এর দায়িত্ব নিন, যিনি কাজ করবে অফিসে আপনি বলুন যে আমার ফায়ার ড্রিলটা ঠিক নাই, আমার এখানে কোনো ফায়ার ড্রিল নাই। আপনি বলে দিন যে আমার এখানে কোনো নিরাপত্তা গার্ড আছে কিন্তু ফায়ারের ট্রেনিং গার্ড নাই। আপনি বলুন আপনার সিঁড়িগুলো ক্লিয়ার না, আপনি আমাদেরকে বলুন, আমরা আপনাদের তথ্য গোপন রেখে আমরা ইমিডিয়েটলি ওখানে যাব। বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়ানোই শুধু নয়, বরং নিয়ম বহির্ভূত ভবন নির্মাণ বন্ধের বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া অনুমোদনহীন ভবনগুলোকে অবিলম্বে অগ্নি নিরাপত্তার আওতায় আনা জরুরি বলেও মত তাদের।
এদিকে সরকারের অনমনীয় অবস্থানের কথা জানিয়ে গণপূর্তমন্ত্রী বলেছেন, নিয়ম ভঙ্গকারী যতই ক্ষমতাশালী হন না কেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিমতলী, তাজরিন গার্মেন্ট, বসুন্ধরা, চকবাজার কিংবা অতি সাম্প্রতিক বনানী অগ্নিকাণ্ডে সর্বোচ্চ সেবা দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এরপরও এ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর দাবি ওঠে নানা মহল থেকে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে আছে বিভিন্ন ক্যাটাগরির অগ্নি নির্বাপন ও উদ্ধার সরঞ্জাম, টার্ন টেবিল ল্যাডার বা টিটিএল, যা 17 তলা পর্যন্ত উঁচুতে আগুন নেভাতে উদ্ধার কাজে সক্ষম। এমন যন্ত্রও সংযোজন করা হয়েছে প্রতিষ্ঠানে। বসুন্ধরা সিটির অগ্নিকাণ্ডের পর বাড়ানো হয় আরও সক্ষমতা, কিন্তু কতটা নির্ভর করা যায় এসব সরঞ্জামের ওপর? যে ধরনের নন কমপ্লায়েন্স বিল্ডিং তৈরি হচ্ছে সেগুলোকে রোধ না করতে পারলে খালি সক্ষমতা দিয়ে কোনোভাবেই যতই সক্ষমতা বৃদ্ধি করেন অগ্নি নিরাপত্তা নিশ্চিত হবে না। বহুতল ভবনে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের ল্যাডার বা এই ধরনের উপকরণের মাধ্যমে অগ্নি নির্বাপনের কোনো সুযোগ নেই। এটা যারা ভাবেন তারা না জানে কথা বলেন। তাই যদি হতো তাহলে বুর্জ আল খলিফা বা বুর্জ আল আরব ভবনগুলোতে ফায়ার সার্ভিসের কিছু করা থাকার কথা না। সহায়ক সংগঠক বা কমিউনিটি ভলান্টিয়ার বাড়ানো, নিয়মিত মহড়া করা সহ সচেতনতামূলক উদ্যোগের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ভবন নির্মাণ আইনের কঠোর প্রয়োগেরও তাগিদ তাদের। আইন বাস্তবায়ন করতে হবে, সুপারিশ বাস্তবায়ন করতে হবে, না হলে কিন্তু আমরা এই ধরনের অগ্নিকাণ্ড এবং বিভিন্ন রকমের দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে পারবো না। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড তৈরি করেছি, সেটিও 4.5 বছর ধরে অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে মন্ত্রণালয়ে। অতএব সক্ষমতার জায়গায় আমাদের অসামর্থ্যতা অন্য জায়গায়। সেটি হচ্ছে আমরা অনুমোদন করি নকশা, সেই অনুযায়ী ভবন হয়েছে কিনা তা দেখভাল করার জন্য আমাদের কোনো দায় দায়িত্ব নেই না। কোনোভাবেই আর নমনীয় না হওয়ার আভাস মিলল গণপূর্তমন্ত্রীর কণ্ঠে। বললেন, এভাবে আর চলতে দেওয়া যাবে না। একটি ইমারত নির্মাণের ক্ষেত্রে শুধুমাত্র ত্রুটির জন্য মালিক বা ডেভেলপার নয়, সংশ্লিষ্ট এলাকায় আমাদের কর্মচারী কর্মকর্তা যারা ছিল, যারা সঠিক দায়িত্ব পালন করেননি, দেখভাল করেননি, পরিদর্শন করেননি, রিপোর্ট করেননি, তারাও সমভাবে দায়ী। সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে সকলকে আইনের আওতায় আনা হবে। যত ক্ষমতাশালী হন না কেন, নিয়ম লঙ্ঘন করলেই ব্যবস্থা। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, যে কোনো মূল্যে আগে দেশকে বাঁচাতে হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শপথ নিয়েছেন বলে জানালেন গণফোরাম নেতা মোকাব্বির খান। দুপুরে সংসদ কার্যালয়ে শপথ নেওয়ার পর সাংবাদিকদের কথা জানান তিনি। মোকাব্বির খান জানান, শপথের বিষয়ে দলীয় প্রধান ডক্টর কামাল হোসেনের অনুমতি ছিল। বেলা 12টার দিকে গণফোরাম নেতা মোকাব্বির খানকে শপথ পাঠ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বিগত সংসদ নির্বাচনে উদীয়মান সূর্য প্রতীকে সিলেট 2 আসনে নির্বাচিত হন মোকাব্বির। এদিকে টেলিফোনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু জানান, মোকাব্বির খান দলের অনুমতি নেননি, তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। গত 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে 6টি আসনে জয় পায় বিএনপি, আর গণফোরামের 2টি মিলিয়ে ঐক্যফ্রন্ট পায় মোট 8টি আসন। গত 7 মার্চ দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নিয়ে এরই মধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন গণফোরাম নেতা সুলতান মনসুর। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। একটি গণতান্ত্রিক দলে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এটা আপনাদের সবার জানা আছে, সেইভাবেই সিদ্ধান্ত নিয়ে এসেছি। ডক্টর কামাল হোসেন এবং গণফোরামের সিদ্ধান্ত নিয়েই আমি সংসদে যোগদান করেছি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতরাতে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ মিলন ও সেনারুল। তারা তারাপুর মণ্ডলপাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানান, রাত 3টার দিকে সীমান্ত দিয়ে গরু আনতে ভারত যাচ্ছিলেন মিলন সহ আরও কয়েকজন। কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন মিলন ও সেনারুল। পরে 2 জনের মরদেহ তাদের সহযোগীরা বাংলাদেশে নিয়ে আসে। তবে এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। মঞ্জুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পরিশোধ সহ 9 দফা দাবিতে দেশের রাষ্ট্রায়ত্ত সব পাটকলে 72 ঘন্টার ধর্মঘট চলছে। প্রথম দিনে মঙ্গলবার ধর্মঘটের পাশাপাশি সকাল 8টা থেকে 4 ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন পাটকল শ্রমিকরা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
9 দফা দাবিতে চট্টগ্রামে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 8টা থেকে আমিন জুট মিল সহ রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় চট্টগ্রাম হাটহাজারী রেল লাইন ও মুরাদপুর অক্সিজেন সড়ক অবরোধ করে তারা। এছাড়া সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা চট্টগ্রাম রেল লাইন অবরোধ করে শ্রমিকরা। ফলে সোনার বাংলা, পাহাড়িকা ও মেঘনা এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘন্টা আটকা পড়ে। আমাদের যে শ্রমিকদেরকে দেখতেছেন, আমরা মাত্র 280 টাকা থেকে 300 টাকা বেতনে চাকরি করি। আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারতেছি না, আমরা পেট ভরে ভাত খাইতে পারতেছি না। মজুরি কমিশন তো দিচ্ছে না, আমরা যে শ্রমিক হাজিরায় চাকরি করছি তাও আমাদেরকে পার্মানেন্ট করছে না। শ্রমিকদের অভিযোগ 2015 সালে মজুরি কমিশন ঘোষণা হলেও পাটকল শ্রমিকদের জন্য তা বাস্তবায়ন হয়নি এখনো। এছাড়া 7 থেকে 9 সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধ ও চাকরি স্থায়ী করার দাবিতে সাড়া দিচ্ছে না কর্তৃপক্ষ। 44 মাস যাই 45 মাস এখন চলতেছে, এ পর্যন্ত আমাদের মজুরি কমিশন বাস্তবায়ন হয় নাই। সেজন্য আমরা বারংবার আন্দোলন করেছি, আমাদেরকে আশ্বস্ত করেছে, আশ্বস্ত করিয়েও আমাদেরকে মজুরি কমিশন দেওয়া হয় নাই। এখন আমরা নিরুপায়ী, এখন আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এদিকে একই দাবিতে সকাল থেকে খুলনা যশোর মহাসড়কের খালিশপুরে নতুন রাস্তা মোড় ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে পাটকল শ্রমিকরা। ফলে 4 ঘন্টা বন্ধ ছিল খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক নেতারা। মজুরি কমিশন হলো আমাদের 1 নম্বর প্রথম দাবি, তারপরে আমাদের বকেয়া বিল পরিশোধ করা, তারপরে স্থায়ী করা। পাটকল শ্রমিক লীগ এবং সিবিএ নন সিবিএ নেতৃবৃন্দকে আমাদের আগেই কর্মসূচির ভিতরে দেওয়া আছে যে 7 এপ্রিল আমরা ঢাকা কেন্দ্রীয় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বসে আবার নতুন কঠোর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শ্রমিকদের আন্দোলনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বাংলাদেশ জুট মিল কর্পোরেশন বিজেএমসি কর্তৃপক্ষ। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদ দুপুর শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতিবন্ধীদের ভাতা দেওয়ার ঘোষণা, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী। ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্তে আজও মাঠের রাজুক, অনিয়ম বন্ধে কঠোর সরকার। দলের সম্মতিতে শপথ বললেন মোকাব্বির, প্রত্যাখ্যান করলেন গণফোরাম নেতা। এই ছিল সংবাদ দুপুরের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।